হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ রয়েছে। এসএসসি জিডি যে প্রিভিয়াস ইয়ারের জিকে ক্লাসগুলো করাচ্ছিলাম তোমাদের, সেই জিকে ক্লাসের আজ হচ্ছে লাস্ট ক্লাস। এর আগে আমরা 51টা ক্লাস করেছি, আজ হচ্ছে 52 নাম্বার ক্লাস। ঠিক আছে, আজ আমরা করব তোমাদের যতগুলো শিফট আগে ছিল সেগুলো 7 মার্চ পর্যন্ত শিফটগুলো হয়েছিল। ঠিক আছে, 7 মার্চ 2024 পর্যন্ত হয়েছিল 2024-এর অল শিফট। একটা শিফট ছিল যেটা তোমাদের পরীক্ষা হয়েছিল 30 মার্চ 2024-এ, 30 মার্চ 2024-এ, তো সেটা আমরা আজ করছি। তো আজ হচ্ছে আমাদের টোটাল 52 নাম্বার শিফট। তো তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, মন দিয়ে দেখবে, প্রত্যেকটা প্রশ্ন ডিটেলসে বলার চেষ্টা করব। আর তোমরা নিজেদের কতগুলো ঠিক হচ্ছে একবার তোমরা অবশ্যই কাউন্ট করো, কারণ এতদিন আমরা ক্লাস করেছি, প্রায় এর আগে আমরা 1000 কোয়েশ্চেন করেছি। সেই 1000 কোয়েশ্চেন থেকে প্রত্যেকটা শিফটে প্রশ্ন কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট রয়েছে। আজকের শিফটেও প্রচুর প্রশ্ন তোমরা রিপিট পাবে। আর এই সম্পূর্ণ পিডিএফটা যদি তোমরা সংগ্রহ করতে চাও, এই যে সম্পূর্ণ পিডিএফটা যদি তোমরা সংগ্রহ করতে চাও, তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকে পিডিএফটা প্রত্যেকে পারচেজ করতে পারবে। সেই লিঙ্ক থেকে পিডিএফটা প্রত্যেকে পারচেজ করতে পারবে। অথবা যদি পারচেজ করতে সমস্যা হয়, তখন আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার বলবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে। ফোন কেউ করবে না, কারণ ফোন কারোর ধরার সময় থাকে না, কেউ ধরতে পারবে না ফোন। এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যদি পারচেজ করতে না পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আরেকটা আমাদের জিকের জন্য পিডিএফ ব্যাচ রয়েছে। সেই জিকে পিডিএফ ব্যাচে যদি জয়েন করতে চাও 199 টাকায়, সেখানে অনেক কিছু ফ্যাসিলিটি পাবে। 3 বছরের পিডিএফ পেয়ে যাবে। 2021, 2023 সাল, 2024 সাল 3 বছরের পিডিএফ পেয়ে যাবে। 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, স্ট্যাটিক জিকে পাবে, এত কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবে মাত্র 199 টাকায়। ঠিক আছে, তো যদি আমাদের পিডিএফ পেড গ্রুপে জয়েন করতে চাও, তাহলে মেসেজ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। ঠিক আছে, আর যদি পিডিএফ শুধুমাত্র 2024-এর পিডিএফটা বাই করতে চাও, তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে 2024-এর পিডিএফটা বাই করে নেবে। চলো শুরু করব আজকের ক্লাস। আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলেও রয়েছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই প্রত্যেকে ফ্রি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাবে। তো প্রথম প্রশ্ন কি আছে দেখো, আজ আমরা করছি 30/3/2024 সালে পরীক্ষা হয়েছিল ফার্স্ট শিফটে, সেটা আলোচনা করছি। 2023 সালের জুন মাসে সুরিনাম রিপাবলিকের ইয়েলো স্টার চেইন এর গ্র্যান্ড অর্ডার কে প্রথম ভারতীয় হয়েছিলেন? অর্থাৎ সুরিনাম হচ্ছে একটা দেশের নাম, সুরিনাম রিপাবলিক। তো সুরিনাম রিপাবলিকের ইয়েলো স্টার চেইন গ্র্যান্ড অর্ডার কোন ভারতীয়কে প্রথম এই সম্মান দেওয়া হয়েছিল? ঠিক আছে, তো এই সম্মানটা দেওয়া হয়েছিল ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। তো এই প্রশ্নটা আশা করি তোমাদের আর ইম্পর্ট্যান্ট নয়, কারণ আমি তোমাদের বলেছি কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্নগুলো আসছে প্রত্যেক দিন 2, 3, 4টে করে, সেই প্রশ্নগুলো শুধু দেখে রাখবে তোমরা যে এই ধরনের প্রশ্ন হচ্ছে। এটা মুখস্থ করে রাখার দরকার নেই, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রিপিট হয় না বললেই চলে, হবে না রিপিট। তো দ্রৌপদী মুর্মু কারেক্ট আনসার হবে। ঠিক আছে, ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করে দেবে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, যখন একজন ব্যক্তি একটি কাজ ছেড়ে যায়, হয় স্বেচ্ছায় বা অনিচ্ছাকৃতভাবে, অন্য একটি খুঁজে না পেয়ে তারা ড্যাশের মধ্য দিয়ে যাচ্ছে বলে পরিচিত। যখন ধরো একজন কাজ করছে, সে কাজটা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় ছাড়লো বা তাকে জোর করে কাজটা ছাড়িয়ে দেওয়া হলো, তো তখন সে নতুন কাজ পায়নি, নতুন কাজ না পেয়েই সে কাজটা ছেড়ে দিল, তাহলে সে বেকার হয়ে গেল। তো এই ধরনের যে বেকারত্ব, এটাকে আমরা কি ধরনের বেকারত্ব বলবো? এই ধরনের বেকারত্বকে আমরা বলবো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। ইংরেজি টার্মগুলোই মনে রাখবে, তাহলে তোমাদের ইকোনমিক্সের প্রশ্নের উত্তর করতে সহজ হবে। দেখো 4 ধরনের আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব আছে। এক হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, 2 হচ্ছে ডিসগিউজড বা ছদ্মবেশী বেকারত্ব যেটা বলা হয়, আরেক হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট, মানে বিভিন্ন সিজনে বিভিন্ন ঋতু অনুযায়ী সিজনাল আনএমপ্লয়মেন্ট। তারপর হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। এই সিজনাল, অনেক সময় প্রশ্ন থাকে যে সিজনাল আনএমপ্লয়মেন্টটা কোন দিকে বেশি দেখা যায়, মানে গ্রামাঞ্চলে নাকি শহরাঞ্চলে? তো সিজনাল আনএমপ্লয়মেন্ট এটা গ্রামাঞ্চলে বেশি দেখা যায়। ঠিক আছে, দেখবে চাষবাসের সময় চাষবাস করে আর বাকি সময়গুলো বেকার হয়ে যায়, সে সময় কিছু কাজ থাকে না, এটা হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট।
তেমনই আছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, বছরের এমন একটা সময় দেখবে যে সবাই কেউ কিচ্ছু কাজ পাচ্ছে না, এটা হচ্ছে সাইক্লিক্যাল। তো ঠিক আছে, চলো 3 নম্বর প্রশ্ন দেখো কি আছে। নিম্নের কোন ইভেন্টটি জাতীয় ক্রীড়া 2023-এ খেলা হয়েছিল? ন্যাশনাল গেমস 2023 ছিল আমাদের 37তম ন্যাশনাল গেমস, যেটা আয়োজিত হয়েছিল গোয়াতে। ঠিক আছে, সেখানে মোট 43টি ইভেন্ট ছিল। কতগুলো ইভেন্ট ছিল? 43টি। এখানে বলেছে রোয়িং আর রোল বল, রোয়িং এবং রোল বল এই দুটো ইভেন্টই কিন্তু খেলা হয়েছিল, তাহলে দুটিই ঠিক। ঠিক আছে, দুটাই ঠিক। 4 নম্বর প্রশ্নটা দেখো, ভারতের সবুজ বিপ্লব সম্পর্কে নিম্নলিখিত পড়ুন। গ্রিন রেভলিউশন সম্পর্কে নিম্নের কিছু বক্তব্য লেখা আছে, সেগুলো পড়ে আমাদের উত্তর করতে হবে। প্রথম বক্তব্য দেখো, ভারতের সবুজ বিপ্লব এমন একটি সময়কে বোঝায় যখন আধুনিক পদ্ধতি এবং প্রযুক্তি যেমন HYV বা হাই ইয়েল্ডিং ভ্যারাইটি বীজ, ট্রাক্টর, সেচ সুবিধা, কীটনাশক এবং সার ব্যবহার করার কারণে ভারতীয় কৃষি একটি শিল্প ব্যবস্থায় রূপান্তরিত হয়েছিল। এটা একদমই ঠিক আছে। 2 নম্বর বিতে কী বলছে দেখো, এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সরকার এবং ফোর্ড এবং রকফেলার ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। দুটোই ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সরকার, ফোর্ড আর রকফেলার ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত। তাহলে দুটোই ঠিক, কারেক্ট আনসার অপশান ডি, দুটোই ঠিক আছে, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। 5 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, ভারতে সবুজ বিপ্লব প্রাথমিকভাবে ড্যাশ এর উৎপাদন উন্নত করার উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। দেখো পরপর দুটো গ্রিন রেভলিউশন থেকে প্রশ্ন, তো তোমাদের এসএসসির পরীক্ষা দিতে যদি তুমি যাচ্ছ তাহলে মাথায় রাখতে হবে তোমাকে কয়েকটা জিনিস না করে তোমার যাওয়া যাবে না। সেন্সাস থেকে যত রকমের প্রশ্ন আছে পড়তে হবে, গ্রিন রেভলিউশন থেকে যত রকমের প্রশ্ন পড়তে হবে, 5 ইয়ার প্ল্যান থেকে যত রকমের প্রশ্ন আছে পড়তে হবে। এটা হচ্ছে 3টে সব থেকে হট টপিক। ঠিক আছে, এমন একটা শিফট বলতে পারবে না যেখানে এই 3টে টপিক থেকে প্রশ্ন নেই। তো ভারতের সবুজ বিপ্লব প্রাথমিকভাবে ড্যাশের উৎপাদন উন্নতি করার উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। বলা হচ্ছে গ্রিন রেভলিউশন, কিন্তু প্রথম যখন 1960-এর দশকে গ্রিন রেভলিউশন শুরু হচ্ছে তখন কিন্তু গম এবং ধানের উপরেই বিশেষ করে ফোকাস করা হয়েছিল। ঠিক আছে, অন্যান্য নয়। তো প্রশ্ন থাকে যে কোন কোন শস্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল, তো ধান এবং গম, বা কোন শস্যের মধ্যে সীমাবদ্ধ ছিল, ধান এবং গমের মধ্যে সীমাবদ্ধ ছিল। দেখো প্রশ্ন হচ্ছে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে প্রথম ভারতীয় গায়ককে? প্রথম ভারতীয় গায়ক হিসেবে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে গান গেয়েছেন কে? ঠিক আছে, তো প্রথম ভারতীয় গায়ক হিসেবে লতা মঙ্গেশকর, বিখ্যাত ভারতীয় গায়িকা। তিনি প্রথম এবং একমাত্র গায়িকা হিসেবে একমাত্র হিসেবে লতা মঙ্গেশকর লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে গান করেছেন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নের কে সারাঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত নয়? অপশানগুলো দেওয়া আছে, তাদের মধ্যে বলছে কে সারাঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত নয় সেটা বলতে হবে। কারেক্ট আনসার কি হবে? দেখো এই যে শাকুর খান সারাঙ্গির সঙ্গে যুক্ত, রমেশ মিশ্রা সারাঙ্গির সঙ্গে যুক্ত, ওস্তাদ বিন্দু খান সারাঙ্গির সঙ্গে যুক্ত, কিন্তু এই যে নিখিল ব্যানার্জি বা পণ্ডিত নিখিল চন্দ্র ব্যানার্জি তিনি কিন্তু একজন বাঙালি এবং তিনি কিসের সঙ্গে, সারাঙ্গির সঙ্গে যুক্ত নয়, তিনি একজন সিতারিস্ট ছিলেন বা সেতার বাদক ছিলেন, সিতারিস্ট বা তিনি একজন বিখ্যাত সেতার বাদক ছিলেন নিখিল চন্দ্র ব্যানার্জি। 8 নম্বর প্রশ্ন দেখব আমরা, ড্যাশ সাক্ষরতার হার আসামকে বাদ দেয় যেখানে আদমশুমারি করা যায়নি? এমন একটা বছর যে বছরে দেখো সেন্সাস থেকে প্রশ্ন দিয়েছে আবার, যে বছর আসামে সেন্সাস করা সম্ভব হয়নি, কোন বছর? কত রকমের সেন্সাস প্রশ্ন আমরা পেলাম, 50টা শিফটে 52টা শিফটে 52 রকমের সেন্সাস প্রশ্ন আমরা পেয়েছি। তো আসামকে বাদ দিয়ে সেন্সাস হয়েছিল 1921 সালে। কবে? 1921 সালে। মনে রাখবে ভারতে প্রথম সেন্সাস সম্পূর্ণ হচ্ছে 1881 সালে, আর আসামকে বাদ দিয়ে সেন্সাস হচ্ছে 1981 সালে। 9 দেখো, বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র কোন প্রাচীন ভারতীয় পণ্ডিত ও কৌশলবিদকে দায়ী করা হয়েছে? অর্থাৎ বলতে কি চাওয়া হচ্ছে যে অর্থশাস্ত্র গ্রন্থটি কে লিখেছেন? বিখ্যাত পণ্ডিত, কূটনীতিবিদ, কৌশলবিদ, চাণক্য, বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য
লিখেছিলেন অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্র থেকে আমরা মৌর্য বংশের ইতিহাস সম্পর্কে জানতে পারি। চাণক্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য এই মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে। 10 দেখো, 25 ডিসেম্বর সারা বিশ্বে কোন উৎসব পালিত হয়? এই উত্তরটা আমি তোমাদের বলে দেবো না, এর থেকে সহজ প্রশ্ন আর কিচ্ছু নেই। ঠিক আছে, এটা প্লিজ তোমরা প্রত্যেকে কমেন্ট করে দেবে। 25 ডিসেম্বর সারা বিশ্বে কোন উৎসব পালিত হয়? ঠিক আছে, এই প্রশ্নটা প্রত্যেকে উত্তরটা কমেন্ট করে দেবে প্রত্যেকে। 11 হচ্ছে 2023 সালের সেপ্টেম্বরে বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশনকে ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল IGBC দ্বারা প্লাটিনামের সর্বোচ্চ রেটিং সহ ড্যাশ সার্টিফিকেশন প্রদান করা হয়। কি সার্টিফিকেশন প্রদান করা হয়েছিল 2023 সালের সেপ্টেম্বর মাসে বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশনকে? ঠিক আছে, কারেক্ট আনসার হবে গ্রিন রেলওয়ে স্টেশন। কি? গ্রিন রেলওয়ে স্টেশন। তো এটাও আর দরকার নেই, এটাও ওল্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে, এটাও আর আমাদের দরকার নেই। 12 নম্বর হচ্ছে রাজ্য জুড়ে যাত্রী ও পণ্যের জন্য একটি টেকসই বা সাস্টেনেবল, সাশ্রয়ী এবং নিরাপদ পরিবহন নেটওয়ার্ক প্রতিষ্ঠার লক্ষ্যে অবস্থান অ্যাক্সেসযোগ্য উদ্যোগ LACCMI প্রকল্পের জন্য কোন রাজ্য সরকার অনুমোদন দিয়েছে? কোন রাজ্য সরকার অনুমোদন দিয়েছে? কি হবে কারেক্ট আনসার? এটাও পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, প্রকল্প থেকে প্রশ্ন দিয়েছে। উত্তর হবে মধ্যপ্রদেশ, যদ্দূর সম্ভব মধ্যপ্রদেশ উত্তর হবে এটার। ঠিক আছে, না, এটার উত্তর হচ্ছে ওড়িশা। এটার করেছিল, করেছিল ওড়িশা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওড়িশা এই প্রকল্পটা চালু করেছিল, অপশন বি। 13 নম্বর প্রশ্নটা দেখো, আধুনিক পর্যায় সারণীতে 18টি উলম্ব কলাম রয়েছে যা গ্রুপ নামে পরিচিত এবং ড্যাশ অনুভূমিক সারি যা পিরিয়ড নামে পরিচিত। এই যে পর্যায় সারণী, এই যে অনুভূমিক এই রকমের কলাম কতগুলো আছে? 18টি কলাম আছে। ঠিক আছে, আর তাহলে সেগুলোকে কি বলা হয়? কলাম। এগুলোকে বলা হয় গ্রুপ। 18টি গ্রুপ আছে। আর পিরিয়ড কোনগুলোকে বলা হয়? এই রকমের 7টি পিরিয়ড আছে। কতগুলো পিরিয়ড আছে? 7টি পিরিয়ড আছে। তাহলে 7, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো 14, নিম্নের কোনটি গুজরাটের উৎসব নয়? তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছ সানবার্ন ফেস্টিভ্যাল। সানবার্ন ফেস্টিভ্যালটা হচ্ছে গোয়ার একটি বিখ্যাত উৎসব। তাহলে গোয়ার উৎসব। আর এখানে কি বলেছে? গুজরাটের উৎসব নয়। বাকি কচ্ছ, এটা তো আমরা জানি গুজরাট। প্যারাগ্লাইডিং ফেস্টিভ্যাল গুজরাট। উত্তরায়ণের ঘুড়ি, আহমেদাবাদের বিখ্যাত ঘুড়ি উৎসব, এগুলো সবই হচ্ছে উৎসব, গুজরাটের উৎসব। কিন্তু সানবার্ন ফেস্টিভ্যাল এটা কিন্তু গুজরাটের উৎসব নয়। সানবার্নটা হচ্ছে গোয়ার উৎসব, গোয়া। নেক্সট হচ্ছে 15, গোপিকা ভার্মা ড্যাশ এ তার অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2018 পেয়েছিলেন। গোপিকা ভার্মা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন 2018 সালে। গোপিকা ভার্মা তিনি পদ্মভূষণ পুরস্কারও পেয়েছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন কেরালাতে এবং একজন বিখ্যাত মোহিনীআট্টম ডান্সার। ঠিক আছে, মোহিনীআট্টম ডান্সের সঙ্গে যুক্ত, কেরালাতে জন্মগ্রহণ করেন এবং গোপিকা ভার্মা পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, ভারতীয় খেলোয়াড় জোয়ালা গুট্টা কোন খেলার সঙ্গে যুক্ত? এটা একটা পুরনো প্রশ্ন তুলে দিয়েছে। জোয়ালা গুট্টা, এই প্রশ্নটা আমরা যখন পরীক্ষা দিতাম 2013-14, 12-13-14-15 সাল, সেই সময় জোয়ালা গুট্টা প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছিল। আমি নিজে দুটো পরীক্ষাতে পেয়েছি এই জোয়ালা গুট্টা কোন খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো জোয়ালা গুট্টা হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত জোয়ালা গুট্টা। আরও কয়েকজন ব্যাডমিন্টন প্লেয়ারের নাম তোমাদের জেনে রাখতে হবে, যেগুলো পরীক্ষায় তোমাদের আসার সম্ভাবনা আছে। তো তোমাদের বলে দিচ্ছি দেখো, যেমন রোজই বলি, আবারও বলে দিচ্ছি আজকেও, প্রকাশ পাড়ুকন লিখে রাখবে। 2 নম্বর হচ্ছে পুলেল্লা গোপীচাঁদ। পুলেল্লা, এটাও কিন্তু বহুবার পরীক্ষায় আসে, মাঝে মধ্যেই আসে। পুলেল্লা গোপীচাঁদ। তারপর PV সিন্ধু তো তোমরা জানোই। কিদাম্বি শ্রীকান্ত, এটাও পরীক্ষায় আসে। কিদাম্বি শ্রীকান্ত। তারপর অশ্বিনী পানাপ্পা। তারপর জোয়ালা গুট্টা তো বললাম তোমাদের, পারুপল্লী কাশ্যপ। তো এই কয়েকটা নাম তোমরা মনে রাখবে, এগুলো পরীক্ষায় থাকতে পারে।
পরবর্তী 17 মেজর ধ্যানচাঁদ কোন ক্রীড়ার একটি বিখ্যাত নাম? আশা করি এটার উত্তর তোমাদের বলতে হবে না, প্রত্যেকেই জানো মেজর ধ্যানচাঁদ ভারত তথা বিশ্বের একজন বিখ্যাত হকি প্লেয়ার। ঠিক আছে, তাহলে তিনি বিখ্যাত হকি প্লেয়ার। কয়েকটা ডিটেলস জেনে রাখো। মেজর ধ্যানচাঁদ যখন ভারতের ক্যাপ্টেন ছিলেন 1928 সাল, 1932 সাল, 1936 সাল, এই 3 বছর মেজর ধ্যানচাঁদের ক্যাপ্টেন্সিতে ভারত অলিম্পিকে পরপর 3বার গোল্ড মেডেল পেয়েছিল। 1928 থেকে 1964 সালের মধ্যে মোট 7বার অলিম্পিক হয়েছিল। সেই 7বার অলিম্পিকে ভারত 6বার চ্যাম্পিয়ন হয়েছিল। ঠিক আছে, এই সময়টাতে অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছে ভারত এতবার। বিখ্যাত প্লেয়ার ছিলেন মেজর ধ্যানচাঁদ এবং তার ভাই রূপচাঁদ, দুজনই। 18 হচ্ছে ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতের নির্বাচন কমিশনের সাথে সম্পর্কিত? ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভারতের ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল 1950 সালে। ঠিক আছে, আর্টিকেল 324 নম্বর অনুচ্ছেদে ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে বলা হয়েছে এবং ভারতের নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতির নির্বাচন, ভাইস প্রেসিডেন্টের নির্বাচনের দায়িত্বটা দেওয়া হয়েছে 324 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, 1950 সালের 25শে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল। সেই জন্য 25শে জানুয়ারি দিনটা প্রত্যেক বছর জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে, 25 জানুয়ারি। নেক্সট দেখো, লাহ নৃত্যটি কোন রাজ্যের অন্তর্গত? লাহ কোন রাজ্যের ডান্স? লাহ কোন রাজ্যের ডান্স? লাহ ডান্সটা হচ্ছে মেঘালয়ের ডান্স। কোথাকার ডান্স? মেঘালয়ের ডান্স। যেমন আরেকটা ডান্স আছে মেঘালয়ের, যেটা হচ্ছে ওয়াঙ্গালা, এটাও পরীক্ষায় আসে। ওয়াঙ্গালা কোন রাজ্যের ডান্স যদি বলে তখন বলবে মেঘালয়। তারপর হচ্ছে ডোরেগাটা বলে একটা ডান্স আছে, ফক ডান্স, ডোরেগাটা, এটাও মেঘালয়ের ডান্স। ঠিক আছে, আরও আছে কিন্তু এগুলোই পরীক্ষায় বেশি আসে। ওয়াঙ্গালা, ডোরেগাটা, লাহটা পরীক্ষায় সব থেকে বেশি আসে, লাহ। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, দুর্নীতি, কালো টাকা, সন্ত্রাসবাদ এবং অর্থনীতিতে জাল মুদ্রার প্রচলন সমস্যা মোকাবিলায় ভারত সরকার কর্তৃক ড্যাশতে বিমুদ্রাকরণ একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছিল। বিমুদ্রাকরণ বলতে কি? ডিমানিটাইজেশন। কত সালে ডিমানিটাইজেশন করা হয়েছিল? আমরা তো জানি সবাই। দুর্নীতি, কালো টাকা, সন্ত্রাসবাদ এবং অর্থনীতিতে জাল মুদ্রার প্রচলনের জন্য ডিমানিটাইজেশন করা হয়েছিল নভেম্বর 2016 সালে। 2016 নভেম্বরে ডিমানিটাইজেশন হয়েছিল বা নোটবন্দি হয়েছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের 20টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই প্রত্যেকে লাইক করে দাও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই জয়েন করবে। আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল। ঠিক আছে, টেলিগ্রামে গিয়ে যদি তুমি গাইডেন্স গুরু অফিসিয়াল লিখে সার্চ করো, হয়তো আমাদের চ্যানেলটা তোমরা এটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো। আর পিডিএফ তো বলে দিলাম, যদি তোমরা পিডিএফ নিতে চাও 3 বছরের একসঙ্গে পিডিএফ বেচে আমাদের জয়েন করতে চাও, এই যে নাম্বার, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ফোন করো না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, বলে দেবো তোমাদের কিভাবে জয়েন করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে। আর সম্পূর্ণ 2024 সালের যদি পিডিএফটা নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, প্রত্যেকের লিঙ্ক থেকে ক্লিক করে টাকা পেমেন্ট করে পিডিএফ ডাউনলোড করে নেবে।